ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একদিন মিলি নামের এক মেয়ে ঢাকা থেকে বাসে করে রসুলপুর মহল্লায় আসে। মিলি হচ্ছে মাইশার বন্ধু। বাস স্ট্যান্ডে মিলি মাইশাকে দেখতে না পেয়ে বলে, আরে এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। মাইশা তো আমাকে বলেছিল ও আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। আমি তো এখানকার পথঘাট কিছুই চিনি না, এখন আমি কি করি? রহিম ভাই, তোমার রিক্সাটা একটু থামাও তো। এই যে মা, তোমাকে তো চিনলাম না। তুমি এই মহল্লায় নতুন নাকি? আগে তো কখনোই তোমাকে মহল্লায় দেখছি বলে মনে হয় না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আমি এই মহল্লায় নতুন এসেছি। আমি ঢাকাতে থাকি। এই মহল্লায় আমার একজন বন্ধু থাকে, ওর সাথে আমি দেখা করতে এসেছি। ওহো, বুঝেছি। তা তোমার বন্ধুর নাম কি মা? আঙ্কেল, আমার বন্ধুর নাম মাইশা। ওর আমাকে বাস স্ট্যান্ডে নিতে আসার কথা ছিল, কিন্তু ও এখনো আসেনি। তাই এখানে দাঁড়িয়ে আমি ওর জন্য অপেক্ষা করছি। ও, তুমি মাইশাদের বাড়িতে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু আঙ্কেল, আপনি তো অচেনা মানুষ। আপনার মতো অচেনা একজন মানুষের রিকশায় আমি উঠবো না। আমি অচেনা হলেও খারাপ মানুষ না মা। তুমি আমার মেয়ের বয়সী, আর মায়েশাও আমার মেয়ে ফাতেমার বান্ধবী। তুমি পথে দাঁড়িয়ে কষ্ট করবে, এর জন্যই বললাম আমার সাথে যেতে। আমি তোমাকে মায়েশাদের বাড়িতেই পৌঁছে দেব। কিন্তু আঙ্কেল। মা, তুমি যেটা বলতে চাইছো আমি সেটা বুঝে গেছি। তুমি ভেবেছো আমি কোনো অচেনা মানুষ, তোমাকে রিক্সায় উঠিয়ে নিয়ে সবকিছু কেড়ে নিয়ে যাব, তাই তো? শোনো মা, এগুলো তো শহরে হয়, আর আমরা এখনো পর্যন্ত পাড়া মহল্লায় থাকি। এ মহল্লা এখনো পর্যন্ত শহর হয়ে ওঠেনি। আমার বাসাও এই গ্রামে। আমি এখানে ভাড়া বাসায় থাকি। তুমি নিশ্চিন্তে আমার সাথে যেতে পারো মা। আব্দুর রহমান যখন মিলিকে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মাইশা চলে আসে। আসসালামু আলাইকুম মিলি। ওয়ালাইকুম আসসালাম মাইশা। তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম মিলি, এজন্যই আসতে একটু দেরি হয়ে গেল। আরে চাচা যান, আপনি এখানে? মাইশা, তুমি এই লোকটিকে চেনো? মিলি, তুমি ওনাকে লোক বলছো কেন? উনি তো আব্দুর রহমান চাচা, আমার বান্ধবী ফাতেমার বাবা। তোমার বান্ধবী আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে মায়েশা। ও ভেবেছে আমি শহরের মানুষদের মতো ওকে রিক্সায় উঠিয়ে সবকিছু কেড়ে নেব। কি বলছো মিলি? আব্দুর রহমান চাচা এমন হতে যাবেন কেন? উনি তো আমাদের মহল্লায় সব থেকে ভালো মানুষ। চাচা যান, আপনি মিলির কথায় কষ্ট পাবেন না। আমি মিলির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে না মা, ক্ষমা চাইতে হবে না। মিলির ভাবনা তো খারাপ ছিল না, তাই না? ও যেটা করেছে ও সেটা ঠিকই করেছে, কারণ এখনকার দিনে তো খারাপ মানুষ দিয়ে পৃথিবীটা ভরে গেছে। এটা মিলির ভুল নয়। তা মায়েশা, তোমার বান্ধবীকে এখন কিসে করে নিয়ে যাবে? এখন তো আর কোনো রিক্সাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ চাচা যান, রিক্সা তো নেই। আচ্ছা, একটা কাজ করো মা, তোমরা দুজনেই আমার রিক্সায় উঠে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চাচা যান। এরপর মাইশা ও মিলি আব্দুর রহমানের সাথে রিকশায় উঠে বসে পড়ল। যেতে যেতে আব্দুর রহমান মিলিকে জিজ্ঞেস করলো, মা মিলি, তুমি ঢাকার কোথায় থাকো? আঙ্কেল, আমি ঢাকায় গুলশানে থাকি। গুলশান? সে তো অভিজাত এলাকা। তোমার বাবা কি করেন মিলি? আমার বাবা একজন বড় ব্যবসায়ী। ঢাকায় তার অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু তোমার আর মাইশার সঙ্গে পরিচয়টা হলো কিভাবে, সেটাই তো বুঝলাম না। আঙ্কেল, মাইশারাও তো এক সময় ঢাকায় থাকতো। আমি আর মাইশা একই স্কুলে পড়তাম। আমাদের বাসার পাশেই ওদের বাসা ছিল। মাইশার বাবা চাকরির সুবাদে এখানে বদলি হয়ে এসেছেন। মাইশা আমাকে প্রায়ই বলতো আমি যেন ওদের মহল্লায় বেড়াতে আসি। এজন্য স্কুল থেকে ছুটি নিয়ে চলে এলাম। খুব ভালো করেছ মা। আমাদের এই মহল্লাটা অনেকটা গ্রামের মতো। চাকরির সুবাদে আমরা অনেকেই এসে এখানে এই মহল্লায় থাকছি। মাইশা, তুমি কিন্তু তোমার বান্ধবীকে আমাদের বাসায় নিয়ে আসবে, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে চাচা যান, অবশ্যই নিয়ে যাব। এই তো মাইশা, তোমাদের বাসা চলে এসেছে।
সারি সারি কাছেরও আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মিলিমা, তুমি এসেছো? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। কতদিন পর তোমাকে দেখলাম। জি আন্টি, আপনাকে অনেক দিন পর দেখলাম। সেই যে শহর থেকে চলে এসেছেন, তারপর আজ প্রথম দেখলাম। অনেক দিন আমি মাইশাকে বলেছি ভিডিও কলে আপনাকে দেখাতে, কিন্তু মাইশা কখনোই আপনাকে আমায় দেখায়নি। না মা, আসলে তা না। আমি নিজেই ভিডিও কলে আমার চেহারা দেখাই না। কি বলছেন আন্টি? কেন কেন আপনার চেহারা দেখান না? মা শোনো, আমরা ইসলামিক পরিবারের মেয়ে। ভিডিও কলে কথা বললে অনেকেই সেটা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ছেড়ে দেয়। এতে করে পর্দার বেখেলাপ হয়। এই জন্যই মা, ভিডিও কলে কথা বলা হয় না। আন্টি, আপনি তো দেখছি অনেক বদলে গেছেন। শহরে থাকতে তো আপনি এমন ছিলেন না, তখন আপনি কত মডার্ন ছিলেন। হ্যাঁ মা, এই মহল্লাটা খুবই সুন্দর। এখানে সবাই কঠোরভাবে ইসলাম মেনে চলে। আর এই মহল্লায় এসে আমি ইসলামের সকল নিয়মকানুন শিখেছি। এই জন্যই বদলে গেছি। আচ্ছা ঠিক আছে মা মিলি, তুমি অনেক পথ জার্নি করে এসেছো। হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে আন্টি। এরপর মাইশা মিলিকে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে নিয়ে গেল। হাত মুখ ধোয়া শেষ করে তারা এসে খেতে বসলো। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন ছিল শুক্রবার, ছুটির দিন। সকালবেলা মাইশা মিলিকে নিয়ে মহল্লায় ঘুরতে বের হলো। পথেই মাইশার সাথে মালিহার দেখা হলো। আসসালামু আলাইকুম মাইশা। ওয়ালাইকুম আসসালাম মালিহা। মালিহা, পরিচয় করিয়ে দেই, এ আমার বন্ধু মিলি, ঢাকা থেকে এসেছে, যার কথা আমি প্রায়ই তোমাদের বলতাম। আর মিলি, এ হচ্ছে আমার বান্ধবী মালিহা। আসসালামু আলাইকুম মিলি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন মিলি। মাইশা, তুমি মিলিকে নিয়ে এখন কোথায় যাচ্ছ? মালিহা, আমি মিলিকে নিয়ে একটু ফাতেমাদের বাসায় যাচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাচ্ছি তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলো মালিহা। তোমায় কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায় তোমার আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মাইশা, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আন্টি, এ হচ্ছে আমার বন্ধু মিলি, ঢাকা থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেহমানকে ভেতরে নিয়ে এসো মাইশা। আন্টি, ফাতেমা কোথায়? ফাতেমা তো ওর ঘরে কোরআন তিলাওয়াত করছে, তোমরা সবাই বসো। আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমরা সবাই ভালো আছি। ফাতেমা, এ হচ্ছে আমার বন্ধু মিলি, যার কথা আমি তোমাকে প্রায় বলতাম, তাই ওকে নিয়ে এলাম তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। ও, তুমি তাহলে সেই মিলি? মাইশার মুখে তোমার নাম কত শুনেছি। তুমি খুব ভালো করেছো, আমাদের মহল্লায় বেড়াতে এসেছো। নাস্তা করে নাও, আর হ্যাঁ, নাস্তা শেষ করে কিন্তু তোমরা বান্ধবীরা মিলে লাঞ্চ করে যাবে। মালিহা, তুমিও। তোমরা গল্প করো, আমি রান্নাঘরে গেলাম। বিহনের নদী জল তোমাদের একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো, তোমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম দাও আর সবাইকে কত সম্মান করো। কিন্তু আমাদের শহরে তো এমনটা হয় না, কারোর সাথে কারো কথা বলারই সময় নেই। আমার কাছে শহরের জীবনটা কেমন যান্ত্রিক জীবন মনে হয়। ঠিক বলেছ মিলি, আমিও যখন শহরে ছিলাম তখন আমি ভাবতাম শহর সব থেকে সুন্দর, কিন্তু এই রসুলপুর মহল্লায় এসে
আমার ধারণা একদম পাল্টে গেছে। মানুষ যে কত ভালো হয় তা আমি এখানে এসে বুঝেছি। শহর তো চোরবাটপার দিয়ে ভরা, একজন আরেকজনকে বিশ্বাসই করতে পারে না। ঠিক বলেছ। এই যে যেমন দেখো, আমি তো প্রথমে ফাতেমার বাবাকে বিশ্বাসই করতে পারিনি, পরে ওনার কথা তোমার মুখ থেকে শুনে আমারও ভীষণ লজ্জা করছিল। আমরা মুসলমানরা যদি কোরআনের আলোকে জীবন পার করি তাহলে আমাদের কাছে দুনিয়াটাই বেহেশত হয়ে উঠবে। ইসলাম ধর্মটাই হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েও ইহুদি নাসারাতের মতো জীবন যাপন করে, কিন্তু ওগুলো তো ইসলামের শিক্ষা নয়। ইসলাম যারা পুরোপুরি ভাবে মেনে চলবে তাদের জীবনটা আনন্দে ভরে উঠবে। ঠিক বলেছ ফাতেমা, তোমাদের মহল্লায় না আসলে আমি এটা উপলব্ধি করতে পারতাম না। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আজ আমার নিজের কাছে নিজেকে খুব দামি মনে হচ্ছে। আপনারা আমাকে এতটা গুরুত্ব দিয়ে সবাই এসেছেন আমাকে বিদায় জানাতে। আসলে সত্যি কথা বলতে এই মহল্লা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাবা মা যেখানে থাকে সেখানে তো আমায় ফিরে যেতেই হবে। শহরে ফিরে গেলে আবারও আমার যান্ত্রিক জীবন শুরু হবে। বাবা ব্যবসার কাজে সব সময় বাসার বাইরে থাকেন, আর আম্মু তো তার বন্ধু বান্ধবীদের সাথে পার্টি করে বেড়ায়। এখানে এসে আমি বুঝতে পেরেছি আসলে মা বাবা কেমন হওয়া উচিত। আমি আপনাদের কখনোই ভুলবো না। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া। আসসালামু আলাইকুম ভাই মাহাদি। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আমিও ভালো আছি ভাই। আচ্ছা মাহাদি, তুমি আজ আসরে নামাজ পড়তে এলে না যে, আর তোমার হাতে ওইটা কি? ভাই ওমর, তুমি তো জানো কাল থেকে আমাদের পরীক্ষা শুরু, তাই আমি গিয়েছিলাম একটু সাধু বাবার কাছ থেকে পানি পড়া আনতে। কি বলছো কি ভাই মাহাদি? সাধু বাবার পানি পড়ার সাথে পরীক্ষার কি সম্পর্ক? ভাই ওমর, পরীক্ষার সাথে পানি পড়ার সম্পর্ক আছে। গত বছর আমি ওই সাধু বাবার কাছ থেকে পানি পড়া নিয়ে ক্লাসে দ্বিতীয় হয়েছিলাম। হ্যাঁ, তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছিলে আর আমি হয়েছিলাম প্রথম, কিন্তু আমি তো কোনো সাধু বাবার কাছ থেকে পানি পড়া নিইনি। ভাই ওমর, তুমি সাধু বাবার কাছ থেকে পানি পড়া নাওনি, এজন্য তুমি প্রত্যেকটা সাবজেক্টে ৮০ করে মার্ক পেয়েছো। যদি তুমি ওই সাধু বাবার পানি পড়া খেয়ে পরীক্ষা দিতে তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টে ১০০ করে মার্ক পেতে। তুমি তো জানো ভাই আমি কতটা দুর্বল ছাত্র। আমি যদি ওই সাধু বাবার পড়া পানি খেয়ে প্রত্যেকটা সাবজেক্টে ৭৫ করে মার্ক পাই তাহলে তুমি ১০০ মার্ক পেতে না, বলো? তাই নাকি ভাই মাহাদি? ওই সাধু বাবার পানি পড়ায় এত গুণ? হ্যাঁ ভাই, তাহলে আর বলছি কি, এই দেখো আমি পুরো ১ বোতল পড়া পানি নিয়ে এলাম। আমি এই পড়া পানিগুলো ফ্রিজে রেখে প্রত্যেকদিন ১ ঢোক করে খেয়ে পরীক্ষা দিতে যাব। আর সাধু বাবার তেলেসমাতি দেখবে, পরীক্ষার হলে গিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নই কমন পাবো। আর সাধু বাবা আমাকে বলেছে এবার আমি পরীক্ষায় ফার্স্ট হয়ে যেতে পারি। ভাই ওমর, তখন তুমি হয়ে যাবে সেকেন্ড, বুঝলে? কি বলছো ভাই মাহাদি? আচ্ছা, ওই সাধু বাবা কোথায় থাকে? কোথায় আবার, জঙ্গলের ভেতর এক বড় গাছের নিচে বসে উনি সব সময় ধ্যানে মগ্ন থাকেন। আমাকে তুমি ওই সাধু বাবার কাছে নিয়ে যেতে পারবে? আমিও একটু পানি পড়া নিয়ে আসতাম। আরে না ভাই, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমিও তো চাই তোমার মতো ক্লাসে ফার্স্ট হতে। আমি তাহলে এখন আসি ভাই, পরীক্ষার হলে দেখা হবে। আরে মাহাদি তো ঠিক কথাই বলল। মাহাদি তো আগে খুবই খারাপ ছাত্র ছিল, হঠাৎ করে গত বছর সে পরীক্ষায় দ্বিতীয় হয়ে গিয়েছিল। ও তার মানে এইটাই ওর দ্বিতীয় হওয়ার রহস্য। কিন্তু এই বছর যদি আমারও থেকে ভালো রেজাল্ট করে প্রথম হয়ে যায় তাহলে কি হবে? আমার মান সম্মান থাকবে? আমি তো আমার ক্লাসে বন্ধুদের কাছে মুখই দেখাতে পারবো না। না না না, যে করেই হোক ওই সাধু বাবাকে আমার খুঁজে বের করতেই হবে। ওনার কাছ থেকে আমারও পানি পড়া নিতে হবে। যাই, এখন বাড়ি যাই, ১ বোতল সংগ্রহ করি,
কালকে সকালেই যাব জঙ্গলে সাধু বাবাকে খুঁজতে। যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা আকাশে উড়ে মা ফাতেমা, দেখো তো কে এলো, মনে হয় তোমার ভাইয়া চলে এসেছে। আচ্ছা ঠিক আছে আম্মি জান। ঘুমালা আকাশে উড়ে উড়ে যায় আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। কি ব্যাপার ওমর, তুমি নামাজ পড়তে গিয়ে এত দেরি করলে কেন? তোমার না কাল পরীক্ষা, পড়তে বসতে হবে না? হ্যাঁ আম্মি জান, পড়তে তো বসবই, আমাকে একটা খালি বোতল দাও তো। খালি বোতল? খালি বোতল দিয়ে তুমি কি করবে বাবা? আম্মি জান দরকার আছে, দাও না। খালি বোতলে কি দরকার বাবা ওমর? আম্মি জান এখন বলতে ইচ্ছে করছে না, পরে বলবো। ওই যে দেখো ওইখানে খালি বোতল আছে, যাও নিয়ে যাও। তোমার সৃজন মাঝে খুঁজে তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজে তোমায়। এ কি বাবা ওমর, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? আম্মি জান আমার হাতে এখন একদম সময় নেই, 10টার সময় আমার পরীক্ষা দিতে যেতে হবে। আমি যাব আর চলে আসব, পরে এসে তোমার সবকিছু খুলে বলবো। পাহাড়ে আরে এই ছেলেটা যে কি করে না, 10টার সময় তার পরীক্ষা আর এখন যাচ্ছে পানির বোতল নিয়ে বাহিরে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আরে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো সেই সাধু বাবার কোনো খোঁজ পেলাম না। কিন্তু মাহাদি তো বলেছিল সে এক বড় এক গাছের নিচে ধ্যান করে বসে থাকে। এক কাজ করি, ওই দিকটাতে খোঁজ করা হয়নি, আমি বরং ওই দিকটাতে একবার খুঁজে দেখি। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। এই তো পেয়ে গেছি, মাহাদি তাহলে ওনার কথাই বলেছিল। মাহাদি, তুমি ক্লাসে ফার্স্ট হতে চাও আর আমাকে লাস্ট বানাতে চাও? এইটা তুমি কখনোই পারবে না। আমি ওই সাধু বাবার কাছেই এসেছি পানি পড়া নিতে। এবার দেখব ক্লাসে ফার্স্ট হওয়ার থেকে আমাকে কে আটকায়। সুর তুলে যায় পাশব রিনি ঝিনি নূপুর। সাধু বাবা, সাধু বাবা। কে রে, কে তুই? সাধু বাবা, আমার নাম ওমর, আমি এসেছি আপনার পানি পড়া নিতে, যাতে আমি ক্লাসে এইবার ফার্স্ট হতে পারি। কি বললি তুই? ক্লাসে ফার্স্ট হতে চাস? তাহলে তো তোকে 1000 টাকা দি। সাধু বাবা, 1000 টাকা? 1000 টাকা আমি এখন কোথায় পাবো? 1000 টাকা তুই কোথায় পাবি তার আমি কি জানি? তুই যদি আমাকে 1000 টাকা দিতে পারিস তাহলেই তুই ক্লাসে ফার্স্ট হবি, আর তা না হলে তোর বন্ধু ফার্স্ট হয়ে যাবে। ও আমাকে কাল এসে 500 টাকা দিয়ে পানি পড়া নিয়ে গেছে। তুই যদি এখন আমাকে 1000 টাকা দিস তাহলে আমি ওর থেকেও ভালো মন্ত্র পড়ে পানি পড়া দিব। তুই অবশ্যই ক্লাসের ফার্স্ট হতে পারবি, বুঝেছিস? সাধু বাবা, আমি তো জানতাম না আপনি টাকা নেন, তাই আমি টাকা আনিনি। টাকা আনিসনি? তাহলে আর কি করার, পানি পড়াও পাবি না। যে করেই হোক এই সাধু বাবার থেকে পানি পড়া আমাকে নিতেই হবে। সাধু বাবা, এই আংটিটা আপনি রেখে দিন, এটা সোনার আংটি। আমার আব্বুজান আমাকে গিফট দিয়েছেন, কিন্তু আমি এটা পরি না, সব সময় পকেটে রাখি। এটা বিক্রি করলে আপনি 10,000-এর মতো টাকা পেয়ে যাবেন। দয়া করে আমাকে পানি পড়া দিন সাধু বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আংটিটা আর পানির বোতলটা দে। চূড়া হয়ে আড়ালে হারায়। সত্যি বলছেন সাধু বাবা? আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। যা, এবার তুই যেতে পারিস। তোকে এবার ক্লাসে ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। খুঁজে তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া। অপরূপ সাজে
আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমার এত দেরি হলো কেন ওমর? তোমার তো পরীক্ষার সময় হয়ে গেছে। আমি সব কিছুই গুছিয়ে রেখেছি। তাড়াতাড়ি বাবা রেডি হয়ে এসো। আম্মিজান, এইখান থেকে আগে এক ঢোক পানি খেয়ে নিই। এটা কিসের পানি? আম্মিজান, আপনাকে তো বলাই হয়নি, আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম। ওই সাধু বাবা আমাকে এই পানি পড়া দিয়েছেন। এইবার আমাকে পরীক্ষায় প্রথম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি বলছো বাবা ওমর? তুমি পরীক্ষায় প্রথম হবে মানে তুমি তো আগের বছরও পরীক্ষায় প্রথম হয়েছিলে। হ্যাঁ আম্মিজান, আগের বছরও আমি পরীক্ষায় প্রথম হয়েছি, আর মাহাদি হয়েছিল সেকেন্ড। মাহাদি এবার ক্লাসে প্রথম হওয়ার জন্য এক সাধু বাবার থেকে পানি পড়া এনেছেন, তাই আমিও গিয়েছি ওই সাধু বাবার কাছ থেকে পানি পড়া আনতে। মাহাদি যেন আমাকে প্রথম হওয়া থেকে আটকাতে না পারে, ও 500 টাকা দিয়ে পানি পড়া এনেছে, আর আমি এনেছি সেই দামি সোনার আংটিটা দিয়ে, যেটার দাম 10,000 টাকা। এ তুমি কি করেছো বাবা? ওই আংটিটা তোমার আব্বুজান তোমাকে উপহার দিয়েছিলেন, আর তুমি কিসের পানি পড়ার কথা বলছো? এইসব তো শিরক, তুমি জানো না? শিরক হচ্ছে মহাপাপ। পরীক্ষায় ভালো ফলাফল, জন্ম, মৃত্যু, বিয়ে, মানুষের ভালো মন্দ, এই সব কিছুই তো আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। আর তুমি কিনা আল্লাহকে বিশ্বাস না করে সাধু বাবাকে বিশ্বাস করছো? তুমি তো শিরক করছো ওমর। কি বলছেন আম্মুজান? শিরক? শিরক কি? বাবা ওমর, আল্লাহকে বিশ্বাস না করে অন্য কাউকে বিশ্বাস করাই শিরক। আম্মিজান, তাহলে তো আমি শিরক করে ফেলেছি। আমি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আল্লাহকে বিশ্বাস না করে সাধু বাবাকে বিশ্বাস করেছি। আমি কি এই পাপ থেকে ক্ষমা পাবো না? বাবা, এই মহাপাপ থেকে একমাত্র আল্লাহই তোমাকে ক্ষমা করতে পারেন। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর এক্ষুনি পানি পড়া ফেলে দাও, আর তাড়াতাড়ি পরীক্ষা দিতে চাও। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আমি আসলে এটা না বুঝেই করেছি। এখন থেকে এমন কাজ আমি আর কখনোই করব না। আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। মালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। কি ব্যাপার ভাই মাহাদি, মন খারাপ করে আছো কেন? ভাই ওমর, আমি আসলে আল্লাহকে বিশ্বাস না করে ওই সাধু বাবার পড়া পানিকে বিশ্বাস করেছিলাম। তাই আমি এবার আর কোনো পড়াশোনাই করিনি। এজন্যই আমি ক্লাসে লাস্ট হয়ে গেছি। আমি এখন বুঝে গেছি ওই সাধু বাবার তেলেসমাতে কোনো ক্ষমতা নেই। ও শুধু ভণ্ডামি করে টাকাই নেয়। মানুষের ভাগ্য আসলে আল্লাহ তাআলাই নির্ধারণ করে, আর ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের নিজেরই চেষ্টা করতে হয়। হ্যাঁ ভাই, তোমার কথা শুনে সেদিন আমিও গিয়েছিলাম ওই সাধু বাবার কাছে পানি পড়া আনতে। কিন্তু যখনই পানি পড়া নিয়ে বাসায় আসি, তখন আমার আম্মিজান আমাকে বলে আমি নাকি সাধু বাবার কাছে পানি পড়া নিতে গিয়ে শিরক করেছি। শিরক হচ্ছে মহাপাপ। তারপর আমি পানি পড়া ফেলে দিই আর মন দিয়ে পড়াশোনা করি, আর দেখো আমি আবারও ক্লাসে ফার্স্ট হয়েছি। হ্যাঁ ভাই ওমর, আমি খুব বড় ভুল করেছি। হে আল্লাহ, আমি শিরক করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ কখনোই করব না। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ ভাই মাহাদি, এখন থেকে তাই করো। চলো তাহলে, মন খারাপ করো না। পরের বছর তুমি আবারও ভালো করবে। গাছেরও ছায়া, মেঘমালা আকাশে। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা কানিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ খালামণি, আমিও ভালো আছি। খালামণি, আমার তো ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ হয়েছে। কাল আমি আমাদের বাসায় এসেছি। ও তাই নাকি কানিস? খুব ভালো করেছো। তা কতদিন থাকবে এবার? খালামণি, এই তো প্রায় 1 মাসের মতো থাকবো। 1 মাস? সে তো অনেক দিন। এক কাজ করো মা, অনেকদিন হলো তোমাকে দেখি না। ওই একটু মাঝে মধ্যে ফোনেই কথা হয় যা। তুমি আমাদের বাসায় বেড়াতে চলে আসো মা। তুমি আসলে ফাতেমা ওমর অনেক খুশি হবে। হ্যাঁ খালামণি, আম্মু কাল রাতেই বলছিলেন আপনাদের বাসা থেকে ঘুরে আসতে। তাই নাকি মা কানিস? তাহলে আপুকেও সঙ্গে করে নিয়ে এসো। না খালামণি, আম্মু যেতে পারবে না। আম্মু বললেন আমাকে একাই যেতে, কিন্তু আমি তো আপনাদের বাসা চিনি না, যাব কি করে? আরে কি যে বলো না কানিস, তুমি তো এখন বড় হয়েছো, ইউনিভার্সিটিতে পড়ছো, আর বলছো কি না তুমি আমাদের বাসা চেনো না? মানুষকে জিজ্ঞেস করতে করতে লন্ডন পর্যন্ত যাওয়া যায়, আর আমরা তো থাকি রসুলপুরে। তুমি একটা বাস ধরে রসুলপুর চলে এসো, আমি বাস স্ট্যান্ডে ওমরকে পাঠিয়ে দেব। ওমর গিয়ে তোমাকে বাসায় নিয়ে আসবে, ঠিক আছে মা?
আচ্ছা ঠিক আছে খালামণি, তাহলে তো ভালোই হয়। আপনি 4টার দিকে ওমরকে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে মা কানিস, সাবধানে এসো। আচ্ছা ঠিক আছে খালামণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম আম্মি জান, কার সাথে কথা বলছিলি? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, তোমার খালাতো বোন কানিজের সাথে কথা বলছিলাম। ও, কানিজ আপু ফোন করেছিলেন? তা কি বললেন উনি? কানিজ আপু এখন কোথায়, ইউনিভার্সিটি নাকি তাদের বাসায়? বাবা ওমর, তোমার কানিজ আপুর ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টারের এক্সাম শেষ হয়েছে, সে ছুটিতে 1 মাসের জন্য তাদের বাসায় এসেছে। তাই নাকি? কানিজ আপু 1 মাসের ছুটিতে তাদের বাসায় এসেছেন? তা আম্মি জান, তুমি কানিজ আপুকে আমাদের বাসায় আসতে বললে না কেন? কানিজ আপু আসলে অনেক মজা হয়, তার ইউনিভার্সিটি গল্প শোনা যায়। আমিও বড় হলে কানিজ আপুর মতো ইউনিভার্সিটিতে পড়বো। হ্যাঁ বাবা ওমর, অবশ্যই পড়বে। একটা খুশির সংবাদও আছে, তোমার কানিজ আপু আজ বিকেলে আমাদের বাসায় আসবেন। সত্যি বলছো আম্মি জান? কানিজ আপু আজ বিকেলে আমাদের বাসায় আসবে? হ্যাঁ বাবা ওমর, কানিজ বলেছে বিকেলে বাস স্ট্যান্ডে এগিয়ে যেতে। তোমার কানিজ আপু তো আমাদের বাসা চেনে না, তাই ওকে গিয়ে নিয়ে আসতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, তুমি কোনো চিন্তা করো না, আমি বাস স্ট্যান্ডে গিয়ে কানিজ আপুকে নিয়ে আসবো। তা কানিজ আপু কয়টার দিকে বাস স্ট্যান্ডে আসবেন? 4টার মধ্যে সে চলে আসবে। তুমি এক কাজ করো, আসরের নামাজ শেষ করে মাহাদিকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাও। আচ্ছা ঠিক আছে আম্মি জান। আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হায়। আসসালামু আলাইকুম ভাই মাহাদি। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর। আচ্ছা ভাই মাহাদি, এখন কি তোমার কোনো কাজ আছে? না ভাই ওমর, আমার এখন তেমন কোনো কাজ নেই। একেবারে মাগরিবের সালাত আদায় করে বাসায় গিয়ে পড়তে বসবো। ও, তুমি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায় ভাই ওমর? এই তো একটু রসুলপুর বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে কেন ভাই? তুমি কি বাসে চড়ে কোথাও যাবে? আমি কিন্তু ভাই বাসে চড়তে পারবো না, বাসে চড়লে আমার খুব ভয় করে। ভাই মাহাদি, তুমি পুরো কথা না শুনেই মাঝখান থেকে কথা বলা শুরু করো। শোনো, আমি কোথাও যাব না, আমার আপুকে আনতে বাস স্ট্যান্ডে যাব। ভাই ওমর, আপু? তোমার আবার বড় আপু আছে নাকি? আমি তো জানি ফাতেমাই তো তোমার একমাত্র বোন। আরে ভাই মাহাদি, তুমি আবারও কথা বলা শুরু করলে। আমি আমার নিজের বোনের কথা বলিনি, আমি কানিজ আপুর কথা বলেছি। কানিজ আপু আমার খালাতো বোন, বুঝেছো? কানিস আপু, তার বাসা কোথায়? তাদের বাসা দিনাজপুরে। আপু ইউনিভার্সিটিতে পড়েন, অনেক মেধাবী ছাত্রী। তার ইউনিভার্সিটি সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ হওয়াতে সে ছুটিতে বাসায় এসেছেন, তাই সে আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে আসবেন। কি বলো ভাই ওমর, সে ইউনিভার্সিটিতে পড়ে? ভাই ওমর, আমারও না ইউনিভার্সিটিতে পড়ার খুব ইচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো ভাই মাহাদি, আমারও খুব ইচ্ছে। কানিজ আপু আসলে আমি তার কাছ থেকে পরামর্শ নিতে পারবো, কিভাবে পড়াশোনা করলে আমরা ইউনিভার্সিটিতে যেতে পারবো। ঠিক আছে ভাই ওমর, আচ্ছা চলো আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওমর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বন্ধু মাহাদি। ও মাহাদি, খুব সুন্দর নাম। কেমন আছো মাহাদি? জি আপু, আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যেতে যেতে কথা বলি। বাতাসের বায় বিহনে আপু, এবার তুমি আমাদের বাসায় কতদিন থাকবে? ওমর, এবার যেহেতু আমার লম্বা ছুটি, তাই তোমাদের বাসায় 7 দিনের মতো থাকবো। আর 7 দিন থাকবো নানু বাড়িতে, আর 7 দিন থাকবো আমার ফুপির বাড়িতে, আর বাকি দিনগুলো আমাদের বাড়িতে থেকে ইউনিভার্সিটিতে চলে যাব। আপু ইউনিভার্সিটির কথা শুনে মনে পড়ে গেল। আচ্ছা আপু, ইউনিভার্সিটি দেখতে কেমন? আমাদের স্কুলের মতন? না ওমর, ভার্সিটি অনেক বড়। ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়, আর সেখানে সবাইকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলা হয়। তাই নাকি আপু? আমার না ইউনিভার্সিটিতে পড়ার খুব ইচ্ছে। আমারও ইচ্ছে আপু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমরা ইউনিভার্সিটিতে পড়তে পারবে, তবে এর জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে, বুঝেছো? ছোট থেকে
ক্লাসের সমস্ত পড়া রেডি করতে হবে, স্যারদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, স্যার যে হোমওয়ার্ক দেয় সেটা প্রতিদিন করে নিয়ে যেতে হবে। তাহলে দেখবে একসময় তোমরাও ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, ঠিক আমার মতো। ইনশাল্লাহ আপু, আমি অবশ্যই কঠোর পরিশ্রম করব, তোমার মতো ইউনিভার্সিটিতে পড়ব। মেঘমালা আকাশে রিকশাওয়ালা চাচা, থামুন থামুন, এইটাই আমাদের বাসা। আপু তুমি নামো। আড়ালে হারায় মেঘমালা আকাশে। আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। আরে কানিস, এসে পড়েছো? এসো মা, ভেতরে এসো। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে বলো মা কানিস, কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ খালামণি, সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি। ফাতেমা আর খালুজানকে তো দেখছি না। ফাতেমা ওর ঘরেই আছে। ফাতেমা, ফাতেমা, এইদিকে এসো। তোমার কানিজ আপু এসেছেন, আর তোমার খালুজান অফিসে গেছেন। হাসি স্নিগ্ধ মায়া আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি তো অনেক বড় হয়ে গেছো ফাতিমা, তোমাকে কত দিন থেকে দেখি না। আপু, তুমিও তো অনেক বড় হয়ে গেছো আর মডার্ন হয়ে গেছো দেখছি। আর বলো না ফাতেমা, ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে একটু মডার্ন হয়ে চলাফেরা করতে হয়। ওখানকার সবাই মডার্ন। ছায়া ফাতেমা দেখো তো কে এসেছেন, মনে হয় তোমার আব্বুজান এসেছেন। আসসালামু আলাইকুম আপুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা। আপুজান, কানিস আপু এসেছেন। তাই নাকি? কানিজ এসেছে? হ্যাঁ আপুজান, সোফায় বসে আছে। আসুন, ভেতরে আসুন। মেঘমালা আকাশে আসসালামু আলাইকুম খালুজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন মা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খালুজান, আমিও ভালো আছি। মা কানিজ, একটা ব্যাপারে কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। কি বলছেন খালুজান? কি বিষয়ে মন খারাপ হলো আপনার? মা কানিজ, তোমার তো এমন পোশাক আশাক ছিল না, তুমি তো পর্দাশীল ছিলে। এখন তা দেখছি পুরো ওয়েস্টার্ন পোশাক পরে ঘুরছো। এসব পোশাক তো আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না মা। ও খালুজান, এই ব্যাপার। আসলে প্রথম প্রথম আমিও ইউনিভার্সিটিতে বোরখা পরে যেতাম, কিন্তু আমার ক্লাসমেট বন্ধু বান্ধবরা সবাই আমার বোরখা দেখে হাসাহাসি করত, আমি নাকি খ্যাত, এসব বলেও অপমান করত। এসব কথা আমার শুনতে ভালো লাগছিল না, তাই আস্তে আস্তে আমি নিজেকে বদলে ফেলেছি। বোরখা পরা ছেড়ে আমি এই ধরনের পোশাক পরি। এখন সবাই অনেক খুশি, আর এখন আমার অনেক বন্ধুও হয়েছে। এটা তুমি কাজ করেছো মা কানিজ, ভালো কাজ। কেউ যে ভালো চোখে দেখবে না, এটাই তো স্বাভাবিক। তুমি যেটা করেছো সেটা অন্যায় কাজ। এই দুনিয়ার লোকেরা হাসাহাসিতে আমাদের কোনো কিছু আসে যায় না। তোমাদের তো আখিরাতে মহান আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ ইবাদতগুলোর মতো পর্দা করাটাও কিন্তু ফরজ। আর তুমি কিনা পর্দার বরখালাফ করছো, ওয়েস্টার্ন প্রকৃতির পোশাক পরছো। খালুজান, বোরকা না পরতে পরতে এখন আর বোরকা পরতে আমার ভালোই লাগে না। বোরকা পরলেই খুবই গরম লাগে। কি বলছো মা? মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দেহ পর্দা দ্বারা আবৃত করে রাখে, তাহলে কেউই তাদের চিনতে পারবে না। এ দ্বারা সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে যারা পর্দা করে তারা চরিত্রবান নারী। কিন্তু খালুজান, আমি পর্দা করলে যে সবাই হাসাহাসি করে, এজন্যই তো আমি পর্দা করতে চাই না। ওরা হয়তো পর্দার গুরুত্ব বুঝতে পারছে না। ওরা যদি পর্দার গুরুত্বই বুঝতে পারত, তাহলে হাসাহাসি করা তো দূরের কথা, বোরকা ছাড়া বাহিরেই যেত না। খালুজান, তাহলে তো আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ মা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে নারী পর্দা ছাড়া বাইরে হয় তার দিকে শয়তান চোখ তুলে তাকায়। তিনি আরও বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, যে নারী পুরুষের অধীনস্থে পর্দায় চলাফেরা করে না। আর 3, যে নারী নারী হওয়ার পরেও পুরুষদের মতো চলাফেরা করে। হায় আল্লাহ, এ তো দেখছি খুবই ভয়াবহ পাপ। আমি তো তাহলে জান্নাতে যেতেই পারবো না। না না, এমন কাজ আমি আর কখনোই করব না খালুজান। আল্লাহ তাআলা কি আমায় ক্ষমা করে দেবেন? হ্যাঁ মা কানিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন।
তবে যে কাজের জন্য তুমি ক্ষমা চাইবে সেই কাজ আর কখনোই করা যাবে না। হে আল্লাহ, আমি আর পর্দার বেখেলাপ করে কখনোই চলাফেরা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমিন।